ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত সহ ৪ জনকে ঢাকায় আনা হচ্ছে। কড়া পুলিশি পাহারায় তাদের ঢাকায় পাঠানোর কথা জানিয়েছেন ধোবাউড়া থানার ওসি। এর আগে আজ ভোর ৬টায় ধোবাউড়া দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাদেরকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। ধোবাউড়া থানার ওসি চান মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানান তিনি। রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, ৫ই আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে এনামুল হকের বিরুদ্ধে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অস্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি। বগুড়া সদরের আকাশতারা এলাকায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। রংপুরের সরকারি খাদ্য গুদাম থেকে প্রায় ২ কোটি টাকার চাল, গম বিক্রি ও আত্মসাতের অভিযোগে খাদ্য পরিদর্শক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমা, নিরাপত্তা প্রহরী চঞ্চল কুমার সিংহ এবং লেবার সর্দার রবিউল ইসলাম। এই ঘটনায় কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা খাদ্য গুদাম এলোমেলো থাকায় সবার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরপর জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ অন্য কর্মকর্তারা সরেজমিনে খাদ্য গুদামটি পরিদর্শন করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। টানা ১০ দিন তদন্ত করে ১১ই সেপ্টেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকারের বেঁধে দেয়া দামের প্রভাব নেই ডিম ও মুরগির বাজারে। খামারিরা বলছেন, ডিম ও মুরগির উৎপাদনের খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির কথা থাকলেও বিভিন্ন জেলার বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায়। অর্থাৎ প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী মুরগির কেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা ঠিক করা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে। তবে বেশিরভাগ বাজারেই ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া দামে। খামারিরা বলছেন, বর্তমান সরকারের নির্ধারিত দামে ডিম মুরগি বিক্রি করে লাভবান হতে হলে নজরদারি প্রয়োজন। তারা বলছেন, বেশি দামে কাঁচামাল কিনে সরকার নির্ধারিত দামে ডিম মুরগি উৎপাদন করে গুনতে হবে লোকসান। পাইকারি বিক্রেতা ও আড়তদাররা বলছেন, বড় কোম্পানির সিন্ডিকেট থাকায় কমছে না ডিমের দাম। মুরগি এবং ডিম উৎপাদন করতে যে খরচ, সেই খরচটা সরকারকে বিবেচনা করে আর একটু দাম যদি বাড়ায় দিত তাহলে খামারদের, আমাদের মতো খামারিদের একটু ভালো হতো। বাজার তদারকি করার অবশ্যই দরকার আছে, কারণ বাজার আমরা যে রেট মাঝে মাঝে পাই সেই হিসাবে তো যারা ডিম কেনে তারা তো আসলে ওই অতিরিক্ত দামে কেনে, আমরা তো আসলে ওই রেটটাও পাই না। এ বিষয়ে আরও জানাতে বা টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা যেমনটি দেখতে পেলাম যে সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির কথা রয়েছে।
টাঙ্গাইলে কি এই দামেই বিক্রি হচ্ছে নাকি দামের ঊর্ধ্বগতি রয়েছে? এই দামে কোথাও ডিম পাওয়া যাচ্ছে না। 13 থেকে 14 টাকা করে প্রতি পিস ডিম যেটা বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা টাঙ্গাইলে যেসব বাজার এবং স্থানীয় পর্যায়ে যেসব জায়গায় ডিম বিক্রি হয় এমন চিত্রই আমরা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের পার্ক বাজারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে যে ডিমগুলি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 160 টাকা থেকে 165 টাকা ডজন হিসেবে, যদিও বিক্রি করার কথা 140, অর্থাৎ সরকার নির্ধারিত দামের চাইতে কিন্তু ডজনে 15-20 টাকা করে বেশি বিক্রি করছে। তো এই বিষয়ে আমি এই যেসব বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে দামটি, সে দামে তারা পাইকারি মার্কেট থেকে মহাজনদের কাছ থেকে কিনতে পারছে না, যার প্রভাব কিন্তু পার্ক বাজারে পড়ছে। আর এখানে যদি আপনার 160 টাকা ডজন করে কোনো খুচরা বিক্রেতা, এর চেয়ে খুচরা বিক্রেতা যেসব বিভিন্ন এলাকায় বিক্রি করে, তারা কিন্তু 160 টাকা করে কিনে নিয়ে গেলে তারা বিক্রি করবে কত? সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 55-56 টাকা হালি হিসাবে কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে বা শহরতলিতে বিক্রি হচ্ছে। তো এই বিষয়ে যেসব বিক্রেতা রয়েছে, অর্থাৎ ডিম বিক্রেতা এই পার্ক বাজারে, তারা যেটা বলছে যে যেসব খামারিরা রয়েছে তারা কিন্তু মানে যে ইচ্ছে করে এই বাড়তি দামটা নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী সরকার যে দামটি নির্ধারণ করছে সেটা একটি যৌক্তিক দাম, এবং এই দামেও যদি তারা পাইকারি পর্যায়ে ডিম বিক্রি করে তাহলে খামারিদের লাভ হবে। কিন্তু খামারিরা সিন্ডিকেটের মাধ্যমে সেই সরকার নির্ধারিত দামে বিক্রি করছে, তারা অনেক বেশি দাম নিচ্ছে। তো এই বিষয়ে আমি ফোনে কথা বলেছিলাম এক খামারির সাথে, তার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই লেয়ার মুরগি, অর্থাৎ যেসব মুরগি ডিম দেয় তাদের বাচ্চার দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ তারা যেটা বলছে যে বাচ্চার যে মূল্য সেটা 67 বা 68 টাকা সরকার নির্ধারিত, কিন্তু সেই বাচ্চাটা সেই দামে পাওয়া যায় না, 100 টাকার নিচে সেই বাচ্চা পাওয়া যায় না। অর্থাৎ বাচ্চা কেনার সময় তাদেরকে 30 থেকে 35 টাকা বেশি দিয়ে কিনতে হয়, এবং চাইলেই যে কিনতে পারবে বিষয়টি তেমন না। আমি যে খামারির সাথে কথা বলেছি তিনি যেটা বলেছেন যে তিনি গত 18 থেকে 20 দিন আগে এই টাকা দিয়ে রেখেছেন একটি কোম্পানিতে, তবুও কিন্তু তিনি বাচ্চা পাচ্ছেন না। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে ডিম উৎপাদনের যে মুরগি, তার যে খাবারের দাম, তার যে ওষুধপত্র লাগে সেগুলির দাম, এবং বাচ্চার অপর্যাপ্ততা, অর্থাৎ চাহিদা মাফিক বাচ্চা না পাওয়ার কারণে তাদের খরচ বেঁচে যাচ্ছে, যে কারণে এই বাড়তি খরচটা কিন্তু তারা দিন শেষে ডিমের উপরে প্রয়োগ করছে, যার ফলে ডিমের এই বাড়তি দাম হচ্ছে। আর খুচরা বিক্রেতা বলতে যারা এই পাইকারি বাজারে যেসব বিক্রেতা রয়েছে তারা যেটা বলছে যে খামারিদের এই কথার তেমন কোনো যুক্তিকতা নেই, কারণ খাদ্যের দাম এবং ওষুধের দাম যে পর্যায়ে রয়েছে, গত 1 মাস আগেও ডিমের দাম কিন্তু এটা ছিল না, তারপরেও তারা ইচ্ছে করে এই বাজারের দামটি অনিয়ন্ত্রণ করে রেখেছে। আর এই বিষয়ে ক্রেতাদের অনেক ক্ষোভ রয়েছে, তারা চাচ্ছে সরকার এই বিষয়ে পদক্ষেপ নিক। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে ডিমের বাজারের সাথেই থাকবেন। এবারে পাবনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, 11 টাকা 87 পয়সা যদি একটি ডিমের দাম সরকার নির্ধারিত হয়ে থাকে, ডজনে তো 142 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু আমরা যেমনটি টাঙ্গাইলে দেখছিলাম 160 থেকে 65 টাকা ডজনে বিক্রি হচ্ছে। পাবনার পরিস্থিতি কেমন? আসলে সরকার যখন ডিমের দাম, ডিম এবং মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে গতকালকে, এবং আজকে সকালে কিন্তু আমি যে ডিমের এখন আড়তে রয়েছি এবং কিছুক্ষণ আগেও মুরগির বাজার ঘুরে এসে দেখতে পেয়েছি যে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে সকালের দিকে তারা ব্যবসায়ীদের সঙ্গে, প্রত্যেকটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে সরকারি মূল্যে এই ডিম এবং মুরগি বিক্রি করতে হবে, আর যদি এগুলো নিয়ম নীতি না মানা হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তারা কিন্তু বলছেন। তবে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছিলেন যে এর মাঝে একজন ব্যবসায়ীকেও কিন্তু 1000 টাকা জরিমানাও করা হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন যে তিনি সরকারি নিয়ম নীতির বাইরেই আসলে ডিম বিক্রি করছিলেন, সেই কারণে তাকে জরিমানাও কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে গত 1 সপ্তাহ যাবৎ কিন্তু পাবনার ডিম এবং মুরগির বাজারে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, দাম বেড়ে যাওয়ায় প্রতি কেজি মুরগিতে কিন্তু দাম বাড়ে 10 টাকা, এবং প্রতি ডজন ডিমের কিন্তু দাম বেড়ে যায় হলো 12 থেকে 18 টাকা
ডজনে। এই অবস্থায় আসলে ক্রেতাদের মধ্যে কিন্তু একটি হিমশিম অবস্থা হয় এবং সরকারি মূল্য তালিকা গতকালকে প্রকাশ করার পরেই কিন্তু আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বাজার সহ বিভিন্ন বাজারে কিন্তু তারা অভিযান করেছেন এবং তাদেরকে আসলে সচেতন করছেন যে সরকারি মূল্যেই তাদেরকে ডিম এবং মাংস বিক্রি করতে হবে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আসলে আমরা সকালের দিকে বেশ কয়েকটি মুরগির খামারে কাজ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে খামারিরা বলছেন যে খাদ্য দ্রব্য, ঔষধ এবং উপকরণের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেই অনুপাতে সরকার যদি আরো সামান্য কিছু যদি দাম বৃদ্ধি করে তাহলে কিন্তু তাদের জন্য এই খামার টিকে রাখা সম্ভব বলে তারা মনে করছেন। আরেকটি বিষয় হলো যে আপনি জানেন যে দেশের কয়েকটি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং এই বন্যা কবলিত হয় মুরগির খামারগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই কিন্তু সংকট, বাজারে ডিম এবং মাংসের সংকটের কারণে দাম বৃদ্ধি পেয়েছিল এমনটি কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে আসলে ডিম এবং মুরগি বাজারের সর্বশেষ। পাবনা ও টাঙ্গাইল থেকে ডিমের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী বাড়ির পেছনের বাগানে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান। রাতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সোমবার সকালে আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে তুলতে যান ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন। সে সময় তারাও বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় বৈদ্যুতিক পিলারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি হয়েছে। ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন লাখো মুসল্লি। এছাড়াও নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদে মসজিদে হয় বিশেষ দোয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ১৬ শহরের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে ১৬ শহর ও জিএসি মোড় ঘুরে সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় দেশের বৃহত্তম জশ্নে জুলুস। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি নেওয়া হয় কড়া নিরাপত্তা। রাসূল পৃথিবীতে না আসলে আমরা পৃথিবীতে আসতাম না, কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, যার কারণে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের জন্য সবচেয়ে সকল ঈদের সেরা ঈদ এবং এই ঈদের সারা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। সকালে সফুরা দরবার শরীফ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকলে ভাইয়েরা মিলে একত্রিত হয়ে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারছি, সেজন্য আমরা অনেক আনন্দিত। সিলেটে গাউসিয়া কমিটির উদ্যোগে একটি জশ্নে জুলুস বের হয়। পরে একটি মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী হয়েছে বলে আমরা রমজান শরীফ পেয়েছি, ঈদ উল ফিতর পেয়েছি, ঈদ উল আজহা পেয়েছি। নারায়ণগঞ্জে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশ্নে জুলুস বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছরে নেয় এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন। একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। মুন্সিগঞ্জে দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে জশ্নে জুলুস বের হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও রংপুর, নীলফামারী, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী ও খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সকালে পৌর শহরের কদমতলী মোড় সহ বেশ কয়েকটি পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায় সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশ্নে জুলুস বের হয়ে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ সুপার জাবেদুর রহমান জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে নগরীর প্রবেশমুখ মডার্ন মোড়ে ঘণ্টাব্যাপী উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করে তারা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কের ওপর অবস্থান নেন। এ সময় দ্রুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে রংপুর ঢাকা মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় যানজটের। এতে মডার্ন মোড় থেকে পার্কের মোড় ও দমদমা ব্রিজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফ্যাসিবাদের বিদেশি বন্ধুরা প্রতি বিপ্লবের ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, 15 বছর দাবি না তুলে অন্তর্বর্তীকালীন সরকার বসার পর নানা দাবি তোলা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে রাজি জামায়াত। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 7 জনের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়। সভ্যতা এই দেশ এই জাতির বিনির্মাণে 15-20 বছরের ফ্যাসিবাদী শাসনের হাত থেকে তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তারা এই জাতিকে উদ্ধার করেছে। আমাদের মুক্তি এবং স্বস্তির জন্য তারাই হচ্ছে গৌরবের অংশীদার। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের অনেকেই এখনও হাসপাতালে। উৎকণ্ঠা নিয়ে তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসা মিললেও অনেকেই বলছেন পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বেশিরভাগের পক্ষেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া ও এর আশেপাশের জেলা থেকে আসা শিক্ষার্থী, দিনমজুর, মুদি দোকানি, রিকশা চালক সহ নানা পেশার মানুষ এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের সুস্থতার অপেক্ষায় স্বজনদের দিন কাটছে উৎকণ্ঠায়। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া 395 জনের তালিকা করা হয়েছে। এ পর্যন্ত 65 জনের চিকিৎসার খরচ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এক পায়ে 180 গুলি লাগে আর ডান পায়ে 120টা গুলি লাগে। এই মতো অবস্থায় ডাক্তার একটা গুলিও বাইর করানি। আমি প্রায় 1 মাস 10 দিন যাবৎ মেডিকেল বেডে শুয়ে আছি। আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার বাবা একজন দিনমজুর, তাই আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে। এখনও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন 18 জন। এদের বেশিরভাগই উন্নত চিকিৎসা প্রয়োজন বলছে তাদের পরিবার। 32 গুলি খাবার পর যদুপুর সদরে ভর্তি হয়েছিলাম, ড্রেসিং করে ছেড়েছি। তো এখান থেকে আবার শেরপুর ভর্তি হয়েছি। 8 তারিখে আবার ট্রান্সফার করছে মৌসুম ট্রান্সফার করাতে পরে এখানে ওই একই কথা বলছে যে এগুলো বাই করতে হবে না। এত কিছু করলাম দেশের জন্য, যদি আমরা যেভাবে বসে থাকি মানে সময় যায়, উন্নত চিকিৎসা না হলে তো ঝামেলা। মুন্সিগঞ্জে আহত 142 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা জরুরি বলছেন ভুক্তভোগীদের অনেকেই। প্রথম যে সময় ঢাকা হাসপাতালে ছিলাম সেই সময় আমার সবাই খোঁজখবর নিয়েছিল। এখন আমি বাসায় আছি, এখন আমার কেউ কোনো খোঁজখবর নেয় না। যখন আমাদের হাত খরচ সব কিছু নিজেদের গাড়ির থেকে চলা করছে, যাই সহজে দেখছে এর দিকে তোর হয় না, ছেলেদের নেওয়া আসা যাওয়া করা অনেক সমস্যা হয়েছে আমাদের। এছাড়া রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে ভর্তি আছেন 11 জন। তাদের চিকিৎসায় বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়াদের তালিকার মধ্যে 395 জনের নাম দেখা গেছে। এদের মধ্যে 65 জন চিকিৎসার খরচ পেয়েছেন। বাকিদের দিকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কি? জি, এখন বগুড়ায় যারা চিকিৎসারত আছেন তাদের কিন্তু তালিকায় করা হচ্ছে, যারা চিকিৎসা নিতে এসেছেন কিংবা এসেছিলেন সেই নামগুলো ধরে এবং তালিকাগুলো করা হয়েছে এবং সেই তালিকাটা কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে এবং যারা আসলে এখন বর্তমানে চিকিৎসারত রয়েছেন তাদের মধ্যে 17 জনের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে
এই অবস্থায় আসলে তারা দীর্ঘদিন যাবৎ যেহেতু এখানে ভর্তি আছেন, তাদের তেমন কোনো কিন্তু চিকিৎসার ব্যয় এখনো পর্যন্ত ব্যয় ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা সেটা যখন জানতে চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে সরকারিভাবে তাদের যে অপারেশন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই কিন্তু তাদের রাখা হয়েছে। কিন্তু তারা যে বিষয়টি বলছেন সেটি হলো যে এখন এতদিন ধরে তারা যেহেতু অসুস্থ অবস্থায় পড়ে আছেন বিছানায়, হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, তাদের কিন্তু পরিবারের যে উপার্জনকারী ব্যক্তি কিন্তু তারাই ছিলেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের একটা আর্থিক সংকটের জায়গা তৈরি হয়েছে। এই আর্থিক সংকট কাটাতে তারা বলছেন যে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে দলের সংগঠন রয়েছে তারা যাতে এগিয়ে আসে এবং তাদের যাতে সহায়তা করেন। তাদের কিন্তু এখন একটাই দাবি রয়েছে। আমি সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত 65 জনকে তারা সাহায্য সহযোগিতা করে থাকলেও 395 জনের তালিকা কিন্তু তারা ঢাকায় পাঠিয়েছেন এবং 1,95,000 টাকা কিন্তু তারা এদের মধ্যে চিকিৎসা ব্যয় করেছেন এবং তারা বলছেন যে আগামীতেও যদি চিকিৎসার প্রয়োজন হয়, উচ্চ চিকিৎসার জন্য যদি বিদেশেও পাঠাতে হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন। আর্থিক সহায়তার জন্য তারা অন্যান্য যে অধিদপ্তরগুলো রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে তারা চিঠি লিখবেন। এই বিষয়গুলো কিন্তু বলেছেন। এখন আমরা পরিবারের সাথে কথা বলেছি, যারা আহত রয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের একটাই দাবি যে তাদের যে উপার্জনকারী ব্যক্তি ছিলেন সেই উপার্জনকারী ব্যক্তি নিহত কিংবা আহত হয়ে পড়ে আছেন, তাদের দিকে যাতে একটু দৃষ্টি দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু তারা বারবার করে বলছিলেন আমাদের কাছে। তো এই ছিল আসলে বগুড়া থেকে আহত এবং নিহত যারা রয়েছিলেন আন্দোলনে তাদের সর্বশেষ পরিস্থিতি। ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। কয়েকদিনের শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ সরকারি ছুটির দিনেও সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা চালু রয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেন। এখন পর্যন্ত কোথাও কোনো অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় গত কয়েকদিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশুলিয়া সাভার শিল্পাঞ্চলের 1863টি শিল্প কারখানার মধ্যে 1400 কারখানা চালু আছে। এছাড়া সরকারি ছুটিতে গাজীপুরে কিছু কারখানা বন্ধ থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তিতে মোতায়েন আছে। টহল দলগুলো টহল করছে, যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান থাকার কথা সেগুলো আছে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি। ডলার ও এলসি সংকটে ক্ষতির মুখে জাহাজ ভাঙা শিল্প। গত বছরের তুলনায় চলতি বছর এখনো পর্যন্ত পুরনো জাহাজ আমদানি কমেছে প্রায় 44 ভাগ। এতে বিপাকে পড়েছেন এই খাতের মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। পুরনো জাহাজ ভাঙার জন্য বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি রয়েছে চট্টগ্রামের, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ বলছে 2022 সাল থেকে অস্থির এই খাত। চলতি বছর পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। প্রায় 10,000 কোটি টাকার এই খাতের শ্রমিক ও মালিকেরা পড়েছেন গভীর সংকটে। জাহাজের পুরনো আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসাও ক্ষতির মুখে। ডলার সংকট, এলসি জটিলতা, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক নানা কারণে এমন হাল বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে জাহাজের দাম বেশি, আবার বাংলাদেশে আপনার লোহার দাম কম, এই সকল নানা বিষয়ের কারণে আপনার মালিকরা জাহাজ আনতে পারেনি, যে কারণে আপনার জাহাজ কম ছিল। আমরা আগের বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ একটা মোটামুটি হাইয়েস্ট পরিমাণ জাহাজ ভাঙছে, কিন্তু গত বছরের লাস্ট 6 মাসও কিন্তু সেই প্রবণতা আমরা দেখিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 বছর আগে মোট জাহাজ ভাঙা ইয়ার্ড ছিল 160টি। বন্ধ হতে হতে বর্তমানে চালু আছে মাত্র 30 থেকে 35টি। এসব ইয়ার্ডের বেশিরভাগই চলতি বছর কোনো জাহাজ আনতে পারেনি। আমাদের 160টা আমাদের ছিল, ইন্ডাস্ট্রি ছিল, এর মধ্যে আস্তে আস্তে 30টার মধ্যে চলে আসছে। সব অ্যাক্টিভ নাই, মানে ডলার সংকটে কেউ জাহাজ আর্জি করতে পারতেছে না, আর ওখান মার্কেটও খারাপ হয়ে গেছে। চলতি বছর শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 শ্রমিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবশেষে ক্ষতিপূরণের টাকা পেতে যাচ্ছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্তরা।
গ্রামবাসীর আন্দোলনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ৮টি গ্রামে ৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে খনি কর্তৃপক্ষ। দ্রুত টাকা বিতরণের দাবি ভুক্তভোগীদের। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করায় আশপাশের বিভিন্ন গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ কারণে খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আন্দোলন করে আসছিলেন ক্ষতিগ্রস্ত ১৭ গ্রামের বাসিন্দা। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে খনি কর্তৃপক্ষ। তাদের সুপারিশের ভিত্তিতে ক্ষতিপূরণ হিসেবে চলতি মাসে ৬ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সুষ্ঠুভাবে সেই টাকা বিতরণের দাবি গ্রামবাসীদের। বাজেট চলে যাচ্ছে, তা এটা যত তাড়াতাড়ি আমাদেরকে দেয় ফাটন বাড়ি মেরামত করার জন্য, তাহলে আমরা খুশি। আমরা ব্যবসা বাণিজ্য আবার পুনরায় ভালোভাবে করতে পারবো, বাড়িঘর পুনরায় মেরামত করে পরিবারের সদস্য নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারবো। আমাদের অত্র এলাকার ১৯টি গ্রামের ক্ষতিগ্রস্তদের, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে, তাদের পরিবারের মাঝে এই টাকাটা, ক্ষতিগ্রস্ত টাকাটা সবাইকে সঠিকভাবে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিকভাবে ৮টি গ্রামে ক্ষতিগ্রস্ত পাকা বাড়ির জন্য এককালীন ১০,০০০ টাকা, কাঁচা বাড়ির জন্য ৮,০০০ এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৬,০০০ টাকা দেবে খনি কর্তৃপক্ষ। সম্পূর্ণ এলাকা আশেপাশে ৮-১০টা গ্রাম সরেজমিনে পরিদর্শন করেছে এবং একটা প্রতিবেদন জমা দিয়েছে। বাড়িঘরের সংখ্যা, ফাটলের পরিমাণ সবকিছু মিলে সর্বমোট ৬ কোটি ৩ লক্ষ ৮ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা যাবে। আমরা পরবর্তীতে এলাকাবাসীর সাথে আলোচনা করে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ গ্রহণ করব। দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে ২০০৫ সাল থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে বৃষ্টি কমলেও এখনও জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা। বৃষ্টি জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পানি জমে থাকায় কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও সবজির ক্ষেত। টানা ৩ দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে এখনও জমে আছে পানি। পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতবাড়ি হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদবাড়ির বাসা, এই সম্পূর্ণ পানিটা এই একটা ড্রেন নামে, এজন্য পানির স্থগিত হয়েছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খড়কি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। 2 দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে, পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 8 জেলা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সংস্কার ও নির্মাণ কাজে অনিয়মের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এর মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার ভারী বৃষ্টিতে 6 বার জলাবদ্ধতা সৃষ্টি হয় বরিশালে। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও পয় নিষ্কাশন লাইন অকার্যকর থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ড্রেন পরিষ্কার করা, যাতে জলাবদ্ধ না অবস্থাটার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা, এটা তারা মোটেই করছে না। গত 5 বছরে জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছেন কর্তৃপক্ষ। উপদেষ্টা নিয়োগ করে কীভাবে আমরা একটা ড্রেনেজ নেটওয়ার্ক
সৃষ্টি করে কীভাবে খালের মধ্যে পানিটা নেওয়া যেতে পারে, এটার একটা সলিউশন আমরা তাদের কাছ থেকে নিতে পারি। খুলনায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কবলে নগরবাসী। তাদের অভিযোগ, লোক দেখানো উন্নয়ন কাজ এবং তা সময় মতো শেষ না করায় দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতায় স্থবির যশোরের জনজীবন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শহরের উত্তর ও দক্ষিণাংশের পানি নিষ্কাশন। ঠিক মতন কাজ হয় না, এখানে অনেক দুর্নীতি হয়েছে। লীগের সময় যে মেয়র ছিল, সে মেয়র তো যে হচ্ছে টাকা বরাদ্দ পেয়েছে সব টাকায় নিজেদের পকেট ভরেছে। খাগড়াছড়ি পৌর শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এজন্য অপরিকল্পিত ড্রেন নালা তৈরি ও লুটপাটের প্রকল্পকে দুষছেন স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য ছোট করে একটা ড্রেন করা হচ্ছে, কিন্তু এটা দিয়ে পুরোপুরি পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না। ছড়া ও নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অপরিকল্পিত ড্রেন অপসারণের কথা বলছেন পৌর কর্তৃপক্ষ। প্রাকৃতিক ছড়া নদী এগুলোকে যথাযথভাবে পরিষ্কার রেখে তাদের তাহলেই মানে মোটামুটি যে পারপাসটা সেটা আমাদের সলভ হয়ে যায়। ড্রেন পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা দূরীকরণের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া জলাবদ্ধতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়াতেও ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে কয়েক দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক এখনও সংস্কার হয়নি। ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ কালভার্ট যান চলাচলের অনুপযোগী হওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে, বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। চলতি বছর ৩ দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়ক যোগাযোগ ব্যবস্থার। সরকারি হিসেবে জেলায় ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। নগার মানুষ তালা চলাফেরা করতে পারে না, মনে করেন এটা। আর আমরা তো মানে সাইরমকা যাইতে পারি না পানির লাগে, সাইরমকা পানি। আর রাস্তাঘাট তো ভাঙছে, প্রচুর ভাঙছে। চতুর্দিকে ভাঙা হয়ে গেছে। আমরা হাতরিয়া বেটিন বেটাইন হাতরিয়া সাইডে দিয়ে চলবার কোনো ক্ষমতা নাই। আমরা ফাওয়াত নষ্ট করে কত মানুষ হয়ে যাচ্ছে গড়ে ধরে মানুষের এই বাঙ্গায়। আমরা হসপিটালে দেখা আসতে হয়, কিন্তু রুগী নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে এলজিডির অধীনে আছে ৫০০ কিলোমিটার সড়ক ও ১৭টি ব্রিজ কালভার্ট। সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে ১১৫ কিলোমিটার সড়ক ও ৩০টি ব্রিজ কালভার্ট। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। এখনও বরাদ্দটা পাওয়া যায় না, পাওয়া গেলে আমরা হয়তো দরপত্র প্রক্রিয়াকরণ করে আমরা নতুনভাবে যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং করা বা যেটা সড়ক বাদ ধসে গেছে সেখানে মাটির শোল্ডারে কাজ করা, কিছু স্লোপ প্রোটেকশানে কংক্রিটের মাধ্যমে স্লোপ প্রোটেকশানের কাজ, টো ওয়াল, রিটেনিং ওয়াল ইত্যাদি কাজগুলো আমরা করব। জেলার ১২টি উপজেলার মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে নালিতাবাড়ির ভোগাই নদীতে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ৪ আলি সেতু। প্রকাশ্যে দিনে রাতে ড্রেজার বসিয়ে বালু তোলায় ভেঙে গেছে সেতুর আশপাশের ব্লক। বালু তোলা বন্ধ না হলে সেতুর বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নাকুগাঁও স্থলবন্দরের সাথে ময়মনসিংহের হালুয়াঘাট ও সিলেটের যোগাযোগের একমাত্র মাধ্যম ৪ আলি সেতু। ২০১১ সালে ভোগাই নদীতে ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। নালিতাবাড়ির ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রায় ১০ থেকে ১৫টি ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীতে সৃষ্টি হয়েছে গর্তের। এতে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে দেখা যাচ্ছে সেতুর পাইলিংয়ের রড। পার ধসে পড়ছে, তারপরে পানির অনেক স্রোত হচ্ছে, আর দুই পাশে নদীর কুল ভেঙে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। ব্রিজের চারপাশ দিয়ে যদি বালু তোলে তাহলে তো ব্রিজের জন্য একটু ক্ষতি করি, কারণ ব্রিজটা যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমরা যারা এই ব্রিজ দিয়ে সবসময় যাতায়াত করি তা আমাদের জন্য একটু সমস্যাই। বালু তুললে মনে করেন যে নদীটা গভীর হয়ে যেতেছে, ব্রিজের কলম বাড়িয়ে পড়তেছে। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শাস্তির পাশাপাশি জব্দ করা হচ্ছে জানিয়েছে প্রশাসন। আমি বলবো যে অবৈধ বালু ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে। তা আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি, যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দিনাজপুরের বীরগঞ্জে চুরির অপবাদে যুবককে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে ঢাকা পঞ্চগড় মহাসড়কে অবরোধ করেন তারা। স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার বীরগঞ্জের জোছনা ফিলিং স্টেশনের ট্রাক্টর থেকে 2টি ব্যাটারি চুরি হয়। এই ঘটনায় রোববার পেট্রোল পাম্পের মালিক ও তার লোকজন জীবন ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাতেই পেট্রোল পাম্পের মালিক রেন্টু সাহা সহ 9 জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেন। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। সুনামগঞ্জের দিরায়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। সকালে উপজেলার বদলপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বদলপুরের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে জলমহাল দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দিরাই ও সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নরসিংদীতে রেললাইনের কালভার্টের নিচ থেকে ইজি বাইক চালক রতন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নরসিংদী চেম্বার অফ কমার্স ভবন সংলগ্ন এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, স্থানীয়রা রেললাইনের কালভার্টের নিচে পানিতে ভাসমান মরদেহ দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহটি হাসপাতালে পাঠানো হয়। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।